হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ হলো 6 মার্চ 2026। আজকের দিনটা আমাদের পরিবারের জন্য একটা শোকাহত দিন, কারণ আজকে আমার দিদার মৃত্যুবার্ষিকী। আমার দিদা গত হয়েছেন 16ই মার্চ 2025, কিন্তু তিথি অনুযায়ী আজকে দিদার বাৎসরিক অনুষ্ঠান। বাৎসরিক অনুষ্ঠান সেভাবে হবে না, কিন্তু যে যার মতো করে একটু ফুল মিষ্টি এগুলো তো দেবেই। দিদার মৃত্যু আমার কাছে খুবই কষ্টের। এমন নয় যে আমি ছোটোবেলা থেকে খুব আদরের ছিলাম দিদা দাদুর কাছে। আসলে আমি হচ্ছি না বড় না ছোট, আমি হচ্ছি মিডিলের সন্তান। তো সেইভাবে যে দিদাবাড়ির খুব আদর পেয়েছি সেটা নয়, এমনকি আমাকে কখনো দিদা দাদুর বাড়িতে এক রাতের জন্য রাখাও হয়নি। আমি দিদা দাদুর আদর সেই অর্থে পাইনি, কারণ বড় সন্তানের প্রতি একটা আলাদা ভালোবাসা থাকে, আবার ছোট সন্তানের প্রতি একটা আলাদা ভালোবাসা থাকে। বড় হচ্ছে আমার দিদি, আর ছোট হচ্ছে আমার মামার মেয়ে। মিডিলে আমরা অনেক ভাই বোন, তো সেই জন্য ভালোবাসা বলতে যে খুব পেয়েছি সেরকম নয়, যেমন অ্যাভারেজ একটা ব্যাপার। কিন্তু আমার জন্যে আমার দিদার মৃত্যু ভীষণ কষ্টের, ভীষণ দুঃখের, কারণ আমি ওই মানুষটাকে সেই দিন থেকে সেই দিন অবধি দেখেছি। মানে যেদিন ব্রেন স্ট্রোক হয় আমার দিদার এবং যেদিন চুল্লিতে দাহ হয়, পুরো জার্নিটাতে আমি ছিলাম। কারণ আমি দিদাকে ধরে নিয়ে হাসপাতালে ভর্তি করেছি, সেখানে আমি প্যারালাইসিসড হতে দেখেছি, সেখানে আমি নল দিয়ে লিকুইড খাবার খেতে দেখেছি, এবং আমি সেখান থেকে বাড়িতে নিয়ে আসার পরে বিছানায় পড়ে থাকা, রোজ দিন আমার মাকে গিয়ে গিয়ে পরিষ্কার করিয়ে দেওয়া, ফিজিওথেরাপি করানো, সব দেখেছি। এমনকি মারা যাওয়ার পরে ডাক্তারটাও আমি ডেকে নিয়ে এসে কনফার্ম হয়েছিলাম যে দিদার নেই। আর দিদার দাহ কার্যের সমস্ত মুহূর্তে আমি সাক্ষী ছিলাম, এমনকি খাটটা অবধি আমি কিনেছি, সেখানে আমি গিয়েছি, সেখানে আমি দিদাকে চুল্লিতে ঢুকতে দেখেছি। আমি প্রথমবারের জন্য মানে শ্মশানের চুল্লি দেখেছি, এবং সেখানে আমি ছাই হয়ে বেরিয়ে আসতে দেখেছি। মানে আমার জন্য এটা খুবই একটা শকিং ছিল। আর দিদার মৃত্যু আমাকে অনেক 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 কিছু শিখিয়ে গেছে। প্রথমত তো আমাকে প্রচণ্ড পরিমাণে বড় করে দিয়ে গেছে আমার দিদার মৃত্যু আমাকে অনেক 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 বড় করে দিয়ে গেছে। এছাড়াও আমাকে দিদার মৃত্যুটা অনেক কিছু শিখিয়েও গেছে। আমার জীবনে মনে হয় এখন যে কাল বলে আসলে কিচ্ছু নেই, কারণ দিদা যেদিন ব্রেন স্ট্রোক করে দ্বিতীয়বারের মতো, সেই দিনের ঠিক 2 দিন আগে আমি আর আমার মা একটা রেস্টুরেন্টে খেতে গেছিলাম, এবং আমার মা তখন খেতে খেতেই গল্প করেছিল যে বাড়িতে অমুক অমুক মাছ রাখা আছে, কালকে রান্না করে মাকে দিয়ে আসবো। সেটা আনফর্চুনেটলি হয়নি, এবং তারই পরের দিন আমার দিদার ব্রেন স্ট্রোকটা হয়। তারপরে 25 দিন অবধি আমার দিদার যা খেয়েছে সবই লিকুইডে, কোনো খাবার আর চিবিয়ে বা স্বাদ করে খেতে পারেনি। তাই আমার কাছে মনে হয় যে কাল বলে আসলে জীবনে কিছু নেই। আজকের দিনটা আজকের দিন, কালকের দিনটা কালকের দিন। আজ আমি আছি, কালকে আমি যে থাকবো তার কোনো গ্যারান্টি নেই। তাই যা করতে ইচ্ছা করছে, যখন করতে ইচ্ছা করছে, ঠিক তখনই করে নাও। পরে করব, কালকে করব, এমন কিছু জীবনে নাও আসতে পারে। তো যাই হোক, আরেকটা ব্যাপার আমাকে খুব শিখিয়ে দিয়ে গেছে দিদার মৃত্যুতে, যে অনেকেই মনে করে যে আমার বাবা মার 5টা সন্তান, আমার বাবা মার 10টা সন্তান, আমি তার মধ্যে একটা, ওরা যা করবে আমিও ঠিক তাই করব। কিন্তু না, আমি আমার মায়ের থেকে একটা শিক্ষা পেয়েছি। আমার দিদার 5 ছেলে 1 মেয়ে, মানে হিসেব মতো হচ্ছে বড় মামা, তারপরে আমার মা, তারপর মেজো মামা, সেজো মামা, রাঙা মামা, ছোটো মামা। 6 সন্তানের মধ্যে আমি বলছি, কারোর খারাপ লাগলে আই এম সরি, বাট আমার মা হসপিটাল থেকে শুরু করে, মানে হসপিটালেও আমি নিয়ে গেছি, আমি মায়েরই মেয়ে, হসপিটাল থেকে শুরু করে শ্রাদ্ধা অনুষ্ঠান অবধি সব কিছুতে আমার মা ছিল, এবং দায়িত্ব সহকারে পয়সা দিয়ে বলো, শরীর দিয়ে বলো, সব কিছুতে আমার মা ছিল। আমার মা একবারও ভাবেনি যে কে কী করছে, আমি পারছি তো আমি করছি আমার মায়ের জন্যে। আমার দিদা হাসপাতাল থেকে 4 দিনের মাথায় ছাড়া পায়। তারপর বাড়িতে বাকি 21 দিন ছিল। সেই 21 দিনে আমার মা সকালবেলা বেরোতো, গিয়ে দিদাকে পরিষ্কার করতো, খাওয়াতো,
ফিজিওথেরাপিস্ট বলা ছিল, সেই ফিজিওথেরাপিস্ট এসে ফিজিওথেরাপি করতো, আমার মা থাকতো, সন্ধ্যাবেলা বাড়ি আসতো মা খাইয়ে দাইয়ে, শুধু রাত্রিবেলা আমার ছোটো মামি খাওয়াতো। আর এই 21 দিনের মধ্যে আমার দিদা কতবার যে নাকের নল, ক্যাথিড্রাল সব কিছু খুলেছে, মানে আনলিমিটেড, মানে প্রত্যেক 2 দিন অন্তর অন্তর একবার করে আমার মাকে সেগুলো লাগিয়ে দিতে হতো লোককে ভাড়া করে আর কি। তো আমার মাকে আমি প্রচুর 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 করতে দেখেছি আমার দিদার জন্য। আমার তখন রিয়েলাইজড হয়েছে যে আমি যেমন আমরা যেমন 2 বোন, আমার দিদি আর আমি এটা ভাবি না যে আমার দিদি কি করছে, ও করলে আমি করব বা ও না করলে আমিও করব না, এটা আমি ভাবি না। আমার দিদির সাথে আমার কোনো রেশারেশি নেই, কোনো হিংসা নেই, কোনো শত্রুতা নেই। ও ওর সামর্থ্য মতো মাকে করে, আমি আমার সামর্থ্য মতো আমার মাকে করার চেষ্টা করি। আর যদি আমার দিদির অনেক সামর্থ্য থেকে এইটুকু না করে তাতেও আমার কিছু না, আবার যদি আমার দিদি এইটুকু সামর্থ্য থেকে অনেকটা করে আমার তাতেও কিছু না। আমার দিদি করলেও আমি করব, আমার দিদি না করলেও আমি করব, আমার কাছে আমার সামর্থ্য অনুযায়ী আমি আমার মা বাবার জন্য করব। বিশেষ করে আমার মা, কারণ আমার মামার জন্য প্রচুর 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 স্ট্রাগল করেছে, প্রচুর প্রচুর, মানে কল্পনার বাইরে, তোমরা ভাবতে পারবে না আমার মামার জন্য কী কী করেছে। আজকে আমার মা না থাকলে হয়তো আমি বেঁচেও থাকতাম না। তো যাই হোক, আজকে যেহেতু দিদার বাৎসরিক অনুষ্ঠান, কিন্তু অনুষ্ঠানটা হচ্ছে না, যে যার বাড়িতে ছবিতেই ফুলমালা মিষ্টি এগুলো দেবে। আজকে আমার মায়ের প্রচণ্ড মন খারাপ থাকবে নর্মালি, তো আজকে আমি যাব আমার মায়ের কাছে। আজকে ঋষভেরও পরীক্ষা শেষ, তো ওকে আমি মায়ের কাছে রাখতেও যাব, একটু মায়ের সাথেও দেখা করে আসবো, আর একটু ফুল মিষ্টিও নিয়ে যাব দিদার জন্যে, কারণ আমার বাড়িতে তো কোনো ছবি নেই, মায়ের বাড়িতে ছবি আছে, সেই ছবিতেই আর কি ফুলমালাটা দেবো। কিন্তু আমি আজকের দিনে যেহেতু আমার দিদা নেই, এমন কিছু একটা করতে চাই আমার সামর্থ্য অনুযায়ী, যাতে অন্য আরেকটা মানুষের মুখে হাসি ফুটে ওঠে। তাই আজকে আমি হাসি ফোটানো, কারোর মুখে হাসি ফোটানোর ক্ষেত্রে আমার সবথেকে প্রিয় কাজটাই বেছে নিয়েছি, সেটা হলো রক্তদান। তা আমি অনেক দিন আগে থেকেই ব্লাড ব্যাঙ্কে বলে রেখেছিলাম যে আমি 6 তারিখে রক্ত দেবো। তো আমি এখনও ফোন করলাম, কনফার্ম করলাম যে আমি যাচ্ছি, তো আমি এখন রক্ত দিতে যাচ্ছি। আমি মাঝে একটু হেভি ওয়েটের হয়ে গেছিলাম, এখন একটু ওয়েটটা আমার কমে গেছে, জানি না আমার নেবে কি না রক্ত। যদি নেয় তো খুব ভালো কথা, আমার খুবই ভালো লাগবে এমন একটা দিনে ব্লাড ডোনেট করতে পেরে। তো চলো এখন বেরোনো যাক, দেখি আমার ব্লাডটা নেয় কিনা। আমরা ব্লাড ব্যাঙ্কে চলে এসেছি, আর ওজন, প্রেশার এগুলো মাপাও হয়ে গেছে, ফর্মটাও ফিল আপ করা হয়ে গেছে। আর আমরা বললাম তার কারণ হচ্ছে আমার সাথে বিদিশাও রয়েছে। ও যেইমাত্র শুনলো যে আমি ব্লাড দিতে যাব, ও সঙ্গে সঙ্গে রাজি, দিদি আমিও দেবো, যে আমার খুব ইচ্ছা, আমার খুব শখ, তুমি আমাকে পূরণ করে দাও আমার শখটা। তো আমি নিয়ে এসেছি। আর আমারও ভীষণ ইচ্ছে ছিল, অনেক দিন আগে থেকে আমার ইচ্ছে ছিল যে আমি ব্লাড দেব, অনেকজনকে আমি বলেছিলাম, বাট কোনোবারই সুযোগ হয়নি। এইবার মানে হঠাৎ হয়ে গেল দিদির জন্য। থ্যাংক ইউ দিদি, মোস্ট ওয়েলকাম। তো এগিয়ে এসেছি, সেটাই আমার জন্য অনেক অনেক ভীষণ একটা ইচ্ছে ছিল এটা, যেটা আমার আজকে পূরণ হবে, এখনো হয়নি। এই যে আমাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে, দেখা। এই যে এখন স্যারের সাথে কথা বলতে যাচ্ছি, ওখানে আমার প্রেশার, ওয়েট সব মাপা হয়ে গেছে, কিন্তু এখন কথা বলতে যাচ্ছি যে আমারটা নেবে কিনা, কারণ আমার প্রেশারটা একটু লো আছে। তো চলো হাসপাতালের ভেতরে, ওরটা নেবেই, ওর সব ঠিক আছে না, আমারও ওয়েট ঠিক আছে, আমার প্রেশারটা অলওয়েজ একটু কমই থাকে, তাও দেখি কি হয়। হ্যাঁ না, মাঝখানে আমি একটু ফুলে গেছিলাম, কিন্তু এখন আবার কমে গেছে। তো হাসপাতালের ভেতরে ঢুকে গেছি, পরে কথা বলছিস। কি বলছিলাম, কি লাফাচ্ছিস? ও আমি ভীষণ এক্সাইটেড, আমি ফার্স্ট টাইম ব্লাড ডোনেট করব। থ্যাংক ইউ, আমার দিদার আমি বাৎসরিকের দিন তুই আমার সাথ দিয়েছিস। আমি তোমাকে থ্যাংক ইউ বলতে চাই, তার কারণ হচ্ছে গিয়ে আমার এর আগে বহুবার ইচ্ছে ছিল, বহুবার আমি অনেকজনকে বলেছি আমি ব্লাড দিতে চাই, সুযোগ হয়ে ওঠেনি। মানে যখন যেটা হওয়ার তখন তো সেটা হবেই, তো এখন হচ্ছে সেই সুযোগটা আমি পেয়েছি, সেটা শুধুমাত্র তোমার সোর্সে, তাই তোমাকে অনেক 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 এখানে ধন্যবাদের কিছু নেই, তুই না, তোর মতো যারা আছে সবাইকে এগিয়ে আসা উচিত, কারণ রক্তদান মানে জীবনদান, জীবনদান করতে পারার ওপরে আর কিছু নেই। আর অনেকেই মনে করো যে রক্তদান করবো না, না নিজের রক্ত চলে যাবে। তোমরা হয়তো জানো না, আমাদের খারাপ করবে, আমাদের আরবিসি আর ডাব্লিউবিসি আছে, তো আরবিসি কিন্তু আমাদের প্রত্যেক মাসেই ভেঙে যায়। সেটা আমরা ভাবি যে হয়তো আমাদের শরীরের রক্ত চলে যাচ্ছে, না, শরীরের রক্ত এমনিই নষ্ট হয়। আরবিসি প্রত্যেক মাসে, প্রত্যেক 3 মাস অন্তর কিন্তু ভেঙে যায়। তাই তোমরা রক্তটা দান করো, অন্য কারোর কাজে লাগবে।
এবং একবার রক্তদানে 4টে মানুষের প্রাণ বাঁচবে, কারণ একটা রক্ত কম্পোনেন্ট করে 4 ভাগে বিভক্ত করা যায়। আমি এখন নবদ্বীপ ব্লাড ব্যাঙ্কে এসেছি, এখানে হোল ব্লাডই দিতে হবে, এখানে সেরকম কোনো অপশান নেই। আমরা প্রায় আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম শুধু ডক্টরের একটা সাইন পাওয়ার জন্য। দিস ইজ পাওয়ার অফ এডুকেশন। ইয়েস। আমি তো সবাইকে এই জন্য বলি যে হায়ার স্টাডি করতে, বলি তো বিদিশা, অবশ্যই সবাইকে ইনফ্যাক্ট আমার বরকেও বলি যে তুমি আবার পড়াশোনা করো। পড়াশোনার উপরে কিচ্ছু নেই পৃথিবীতে, কিচ্ছু নেই। এখন ভাবছিলাম যে আমরা ব্লাড দিতে পারবো তো স্যারের পারমিশনও পেয়ে গেছি, ম্যাডামের পারমিশনও পেয়ে গেছি, ফাইনালি আমরা ব্লাড ডোনেট করতে যাচ্ছি। এই ভেনটা দেখো, ইয়ে করুন, শক্ত করুন। হ্যাঁ, চলুন। বাস ধরুন, এই নাও, ওটা পাশে বড় ওই একটা পেন আছে তো? হ্যাঁ, পেন আছে। ফিলিং বেটার? অবশ্যই। ওকে। খুব ভালো লাগছে আজকে ব্লাড ডোনেট করতে পেরে, আর নবদ্বীপ ব্লাড ব্যাংকের অনেক সহযোগিতা পেয়েছি। সবাইকে অনেক ধন্যবাদ। এবং যারা ভয় পাচ্ছ রক্তদানে, এটা আমার ৫ম রক্তদান, তোমরা সবাই এগিয়ে এসো। এটা রোজার মাস চলছে, এরপর তো গ্রীষ্ম আসছে, তা রক্তে স্বল্পতা কিন্তু দেখা দিচ্ছে। তোমরা এগিয়ে এসো রক্তদানের উদ্দেশ্যে। রক্তদান মানে জীবনদান। আচ্ছা, কেমন লাগছে বলো? ভালো লাগছে। আজকে আমার দিদার বাৎসরিক অনুষ্ঠান, তো সেই দিনে আমি রক্ত দিতে পেরে নিজেকে অনেকই সৌভাগ্যবান মনে করছি, সৌভাগ্যবতী মনে করছি। এবং আমি নবদ্বীপ ব্লাড ব্যাংকে ব্লাড ডোনেট করছি। এখানকার স্টাফেরা অত্যন্ত সহযোগিতা করেছে আমাকে। এবং আপনারা যারা মনে করছেন যে ব্লাড দিতে ভয় পাচ্ছেন, তারা এগিয়ে আসুন। রক্তদান মানে জীবনদান, কারো জীবনদান করতে পারা তার উপরে অন্য কিছু হয় না। আমি আজকে আমার দিদার বাৎসরিক অনুষ্ঠানের জন্য রক্তদান করছি। আপনারা আপনাদের যে কোনো স্পেশাল দিনে রক্তদান করতে এগিয়ে আসুন, সে হোক জন্মদিন কিংবা বিবাহবার্ষিকী, যাই হোক। জীবনে প্রথমবার রক্তদান করছিস, কেমন লাগছে অনুভূতি? খুব ভালো লাগছে। আমি এক্সাইটেড, সাথে একটু, আমি মিথ্যে কথা বলবো না, নার্ভাসনেস তো আছেই। এমন কিছু নার্ভাস না আমি বল একটুও লাগেনি। কেমন লাগলো? এটা ভালো লাগছে বেশ। আমি ভেবেছিলাম অত মোটা সুইয়ের মতো একটু বেশিই লাগবে, কিন্তু লাগেনি। যেরকম ইঞ্জেকশন নিতে লাগে সেরকমই। আমি আবার দেব। বাহ! অন্যান্যদের কি বলবি? অন্যান্যদের বলবো, তোমরা বারবার, হাজারবার, যতবার ইচ্ছা ততবার রক্ত দাও, যতবার জীবনে সম্ভব হবে ততবার তোমরা রক্ত দাও। কারণ রক্ত দেওয়া মানে জীবনদান অবশ্যই। এটা অনেক ভালো একটা কাজ। ঠিক আছে, পাম্প করতে ভুলিস না। সবাই এগিয়ে এসো ভালো কাজে। খুব কম মানুষই এগিয়ে আসে, আবার অনেক ভালো মানুষও রয়েছে যারা সবসময় ভালো কাজে এগিয়ে আসে। ঠিক আছে, তো সবাই এগিয়ে এসো। পাম্প করতে ভুলিস না। হ্যাঁ, পাম্প করছি। আমাদের ব্লাড ডোনেট করা কমপ্লিট। এই যে ওর এখন ঘুম পাচ্ছে, আর এই যে আমাদের খাবার দাবার, কি অবস্থা। খুব খুব ভালো লেগেছে, দিতে পেরে ভীষণ ভালো লাগছে। তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। হ্যাঁ, আর বিদিশাকে আমি বাড়িতে দিতে যাব, কারণ কি ওর প্রথমবার ব্লাড ডোনেট। আমার তো অভ্যাস আছে, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু ওর প্রবলেম হতে পারে। ও সাইকেল নিয়ে এসেছিলো আমার বাড়িতে, সাইকেলটা আমি চালিয়ে যাব, আর ওকে আর ছেলেকে টোটোতে করে নিয়ে যাবো। আর এখন একদম ডিরেক্ট যাব ছেলের স্কুল থেকে ছেলেকে নেব, দেন বাড়ি যাব। বাড়ি গিয়ে সাইকেলটা আমি চালাবো, আর ওরা দুজন যাবে হচ্ছে টোটোয়। দেন বাড়ি এসে রেডি হয়ে যাব কৃষ্ণনগরে। চলে এসেছি ঋষভকে নিয়ে বাড়িতে। বাড়িতে ফিরে খুব তাড়াহুড়ো লেগে গেছিলো, তাই তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হয়নি। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে রেডি হয়ে ডিম সিদ্ধ করে সেটা খেয়ে বিদিশাকে বাড়িতে দিয়ে এসে আমি চলে এসেছি সোজা কৃষ্ণনগরে অটো থেকে নেমেই আমি এখানে নিয়ে নিয়েছি দিদার মৃত্যুবার্ষিকীর জন্যে রজনীগন্ধা স্টিক। তবে আমার দিদার পছন্দের ফুল ছিল গোলাপ নিতে ভুলিনি, গোলাপও নিয়ে নিয়েছি। আর এখন আমি সোজা চলে যাব আমার বাবার বাড়ি গিয়ে দেখলাম মা দিদা দাদুর ছবিটাকে সাজিয়ে ফেলেছে, আর ফুলও দিয়েছে, মাও গোলাপ দিয়েছে। আমি আমার ফুলগুলো দিয়ে সাজিয়ে নিয়েছি। দিদা যেখানেই থাকুক ভালো থাকুক।
আজকে মা রান্না করেছিল ভাত আর মুরগির মাংসের ঝোল, তো খাওয়া দাওয়া করলাম, কিছুক্ষণ গড়াগড়ি খেলাম, এখন উঠে ফ্রেশ হয়ে নিলাম, রেডি হয়ে নিলাম, বাড়ি যাব। কারণ যেহেতু রক্ত দিয়েছি তো শরীরটা একটু উইক, আমি চাইছি যে বাড়িতে তাড়াতাড়ি করে গিয়ে একটু ঘুমিয়ে পড়তে তাড়াতাড়ি করে। আর এখানে থাকবো না, তার কিছু কারণ আছে, ভালো লাগছে না, বাড়িতেই থাকবো, তাই বাড়িতে চলে যাচ্ছি। তো আমি বাড়ি চলে এসেছি, আর আমি তো অটোর মধ্যেই ঘুমিয়ে পড়ছিলাম, মানে শরীরটা একটুখানি ক্লান্ত মতো হয়ে গেছে। তো এখন আমি ড্রেস চেঞ্জ করে চা একটু খেলে খাবো, না হলে ঘুমাবো। আজকের মতো টাটা।